ভারতে রোহিঙ্গা সমস্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। গত 16 সেপ্টেম্বর শিলচরে 11 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে অসম প্রশাসন। সাম্প্রতিককালে উদ্বাস্তু সমস্যাগুলোর মধ্যে তালিকার শীর্ষে অবস্থান করছে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস। বৌদ্ধ জাতীয়তাবাদকে সামনে রেখে একটা মুসলমান সম্প্রদায়ের ওপর নির্মম অত্যাচার এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলে দিয়েছিল। আজ আনুমানিক 19 থেকে 20 লক্ষ রোহিঙ্গা মুসলমান ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিশ্বের নানা প্রান্তে বসবাস করছেন। এবং পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হলে বোঝা সম্ভব যে এভাবে জনবিন্যাস পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির মূল কারণটা কি। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। ভারতে রোহিঙ্গা সমস্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। গত 16 সেপ্টেম্বর শিলচরে 11 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে অসম প্রশাসন। দেশের নানা প্রান্তে কার্যত একই হাল। শুধুমাত্র বাংলাদেশের পরিসংখ্যানের দিকে যদি আমরা নজর দিই তাহলে UNHCR এর তথ্য মোতাবেক দেখতে পাবো মায়ানমারের রাখাইনে চলা নিপীড়ন এবং সংঘাতের কারণে 2024 সালে 1,50,000 নতুন শরণার্থীর আগমন ঘটেছে কক্সবাজারে। প্রথম দিকে অর্থাৎ রোহিঙ্গা সংকটের সূচনা পর্বে কক্সবাজারে 10 লক্ষ শরণার্থী এসে বসবাস শুরু করে। সেই সংখ্যাটা গত কয়েক বছরে প্রজননের কারণে 13 লক্ষতে গিয়ে পৌঁছেছে বলে জানাচ্ছে বিভিন্ন সংস্থা। তার সঙ্গে যুক্ত হলো আরো 1.5 লক্ষ। ফলে শুধুমাত্র বাংলাদেশে এই মুহূর্তে রোহিঙ্গার সংখ্যা আনুমানিক 14,50,000। মায়ানমারে গৃহযুদ্ধের কারণে পরিস্থিতি এখনো উত্তপ্ত। এই অবস্থায় চলতি বছরের 9 এবং 10 মে সমুদ্র পথে 427 জন রোহিঙ্গা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় 2টি নৌকা আচমকা ডুবে যায়। ঘটনার কয়েকদিন পর আল জাজিরা একটি খবর প্রকাশ করে, যেখানে সংবাদ মাধ্যমটি স্পষ্ট জানায় এই নৌকাডুবির ঘটনায় 427 জন নিখোঁজ হতে পারে। পরবর্তীতে জানা যায় একটি নৌকায় 267 জন ছিলেন, যাদের মধ্যে মাত্র 66 জনকে বাঁচানো সম্ভব হয়েছে। আরেকটিতে ছিলেন 247 জন, যার মধ্যে 21 জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। চলতি বছরে এখনো পর্যন্ত ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্ঘটনাগুলির মধ্যে এটি ছিল একটি। 2025-এর 28 আগস্ট হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ভারতে বসবাসকারী রোহিঙ্গা সংক্রান্ত কিছু পরিসংখ্যান তুলে ধরা হয়েছিল, যেখানে দাবি করা হচ্ছে আনুমানিক 40,000 রোহিঙ্গা এই মুহূর্তে ভারতে বসবাস করছেন, যার মধ্যে UNHCR এর রেজিস্ট্রেশন প্রাপ্ত শরণার্থীর সংখ্যা 20,000। গত 8 মে 2025 রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাপন এবং বিতরণ সম্পর্কিত এক মামলায় ভারত সরকার সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানিয়ে দেয় যে তারা UNHCR কর্তৃক প্রদত্ত শরণার্থী কার্ডকে স্বীকৃতি দেয় না, রোহিঙ্গাদের শরণার্থী হিসাবেও মেনে নেয় না। কারণ ভারত 1951 সালে জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়। তাই ভারতের পক্ষ থেকে কোনো শরণার্থীকে সুরক্ষা প্রদান করা সম্ভব নয়। অবশ্য এই মর্মে রাজনৈতিক নানা সংগঠনের পাল্টা বক্তব্য রয়েছে। পড়শি দেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আগত হিন্দু সহ অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মানুষদের CAA এর মাধ্যমে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। আর সুপ্রিম কোর্টে গিয়ে দেশের সরকার বলছে 1951 সালে জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় ভারত, সেই কারণে শরণার্থীদেরকে সুরক্ষা প্রদান করা তাদের পক্ষে সম্ভব নয়, এটা তাদের কাজ নয়। ফলে এখানে অনেকেই ভারত সরকারের দ্বিচারিতার প্রসঙ্গ উত্থাপন করছে। অবশ্য জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য মোতাবেক কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাস অ্যাবনর্মাল ভাবে পরিবর্তিত হচ্ছে। একই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে চোখে পড়ার মতো। ফলে মার্কিন সংস্থাগুলো তৈরি করে দেওয়া রিপোর্ট যে বেদবাক্য হবে সেটা মেনে নেওয়ার কোনো কারণই নেই। এবং পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হলে বোঝা সম্ভব যে এভাবে জনবিন্যাস পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির মূল কারণটা কি। বর্তমানে সিরিয়া, সোমালিয়া, সুদান সহ বিশ্বের নানা দেশে উদ্বাস্তু সমস্যা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে সাম্প্রতিককালে উদ্বাস্তু সমস্যাগুলোর মধ্যে তালিকার শীর্ষে অবস্থান করছে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস। বৌদ্ধ জাতীয়তাবাদকে সামনে রেখে একটা মুসলমান সম্প্রদায়ের ওপর নির্মম অত্যাচার এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলে দিয়েছিল। আজ আনুমানিক
19 থেকে 20 লক্ষ রোহিঙ্গা মুসলমান ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিশ্বের নানা প্রান্তে বসবাস করছেন। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। সমস্যার সূত্রপাত অনেক আগেই। মায়ানমার কোনোদিনও পিছিয়ে পড়া রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসাবে স্বীকৃতি দেয়নি। রাষ্ট্র সবসময় মনে করে এরা বেআইনি, এরা অনুপ্রবেশকারী। এরা বেশ কয়েক দশক ধরে মায়ানমারে জোর করে বসবাস করছে। সময়টা 1982 সাল। ওই বছর 1982 বার্মিজ সিটিজেনশিপ ল নামে আইনটি সামনে আসে। এই আইন মোতাবেক জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় তখনই নাগরিকত্ব পাবেন যখন তারা প্রমাণ করতে পারবেন যে 1823 সালের আগে তাদের পূর্বপুরুষ মায়ানমারে এসে বসবাস করেছিল। কাগজ দেখিয়ে প্রমাণ করতে হবে। যদিও গবেষকরা দাবি করছেন আরাকানের সময় থেকেই রোহিঙ্গা গোষ্ঠী মায়ানমারে বসতি স্থাপন করে ফেলেছিল, তা সত্ত্বেও নানা বিতর্ক বারবার উঠে আসছে। এ তো গেল আইনের কথা, এবার সামাজিক নিয়মের দিকে একটু নজর দেওয়া যাক। রাখাইন প্রদেশে মূলত রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। এই অঞ্চল সম্পূর্ণভাবে অনুন্নত, শিক্ষা চাকরি একদমই নেই, খাদ্যাভাব ভরপুর। নাজি জার্মানি ইহুদিদের কোণঠাসা করতে 1935 সালে নুরেমবার্গ আইন চালু করেছিল। এর মূল লক্ষ্য জার্মান রক্ত ছাড়া কাউকে জার্মানিতে জায়গা দেওয়া হবে না। জার্মান বাড়িতে যাতে কোনো ইহুদি কাজ না করতে পারেন সেটা নিশ্চিত করেছিল এই আইন। পাশাপাশি জার্মান এবং ইহুদিদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন যাতে না হয় সেটা চেষ্টা হিটলার চালিয়েছিলেন এই আইনকে সামনে রেখে। বলা বাহুল্য, ঠিক একইভাবে মায়ানমারও রোহিঙ্গাদের পরিবার পরিকল্পনার ক্ষেত্রে সরকারি অনুমতি বাধ্যতামূলক করে দেয়। একজন রোহিঙ্গা দেশের সব প্রান্তে যাতায়াত করতে পারবেন না, অনুমতি নিতে হবে। ফলে সবটা মিলিয়ে অশিক্ষা, বেকারত্ব এবং ক্ষোভ গ্রাস করে ফেলে গোটা রাখাইন প্রদেশকে। এই আবহে 2012 সালে কয়েকজন রোহিঙ্গা যুবক এক বৌদ্ধ তরুণীকে গণধর্ষণ করে খুন করে। ঘটনার পর বৌদ্ধ জাতীয়তাবাদীদের মধ্যে রোহিঙ্গা সংক্রান্ত ক্ষোভ আরো তীব্র আকার ধারণ করে। এমনিতেই দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব অব্যাহত ছিল। ঘটনার পরপরই পরিস্থিতি ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে ওঠে। বৌদ্ধ জাতীয়তাবাদী শক্তির একটা অংশ বন্দুক হাতে ঝাঁপিয়ে পড়ে রোহিঙ্গা উচ্ছেদ মিশনে। সংঘর্ষে 280 জন সাধারণ রোহিঙ্গা মারা যান, জ্বালিয়ে দেওয়া হয় বাড়িঘর ইত্যাদি ইত্যাদি। সেমিটিক বিরোধী 969 আন্দোলনকে সামনে রেখে অহিংস বৌদ্ধ সন্ন্যাসী এবং ভিক্ষুকদের হঠাৎ সহিংস হওয়ার ঘটনা বুদ্ধের শান্তির দর্শনকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দেয়। টাইম ম্যাগাজিনে দ্য ফেস অফ বুদ্ধিস্ট টেরর সংখ্যায় রোহিঙ্গা নিধনের ঘটনার জন্য যে ব্যক্তিকে দায়ী করা হয় তিনি আসিন ওয়েডাথু, যাকে বর্মি বিন লাদেন হিসেবেও চিহ্নিত করা হয়। রাষ্ট্রীয় নিপীড়ন বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোহিঙ্গারা মায়ানমার ছাড়তে শুরু করেন। এরই মধ্যে 2016 সালের অক্টোবর মাসে মায়ানমার সীমান্তে পুলিশের ওপর হামলা চালায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। ঘটনাটি বৌদ্ধ জাতীয়তাবাদীদের মধ্যে ক্ষোভ আরো তীব্র করে তোলে। এরপরই শুরু হয় নির্বিচারে রোহিঙ্গা নিধন। প্রতিশোধ হিসাবে ঘরে ঘরে ঢুকে চলে গণহত্যা, ধর্ষণ, জ্বালিয়ে দেওয়া হয় রাখাইনের এক একটি গ্রাম। তারপর গোটা বিশ্ব দেখল রোহিঙ্গা রিফিউজি সংকট ওরফে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস। আজ রোহিঙ্গা সংকটের জেরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশাল প্রভাব পড়ছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, এই শরণার্থীদের ভোট ব্যাংক হিসাবে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস। হাতে তুলে দিচ্ছে অস্ত্র, ঠ্যাঙাড়ে বাহিনী তৈরি করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। সেই সূত্রে রাজ্যে এসআইআর এর প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের কি মত সেটা কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশাপাশি বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। www.bengalliberty.com এ যান, সেখানে গিয়ে আপনারা চোখ রাখুন, খবরে নজর রাখুন, পাশাপাশি স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।